জ্যামিতি গ্রিক শব্দ। শব্দটা হচ্ছে গ্রিক শব্দ। আর জ্যামিতির সৃষ্টি হয় কৃষি ভিত্তিক সভ্যতায়, তার মানে যখন মানুষ কৃষি ভিত্তিক কাজ করত তখন আসলে এই জ্যামিতির ব্যবহার শুরু হয়ে যায়। জ্যামিতির ধারণা দেন প্রাচীন মিশরীয়রা আনুমানিক 4000 বছর আগে, অর্থাৎ জ্যামিতির প্রথম ধারণা দিচ্ছিলেন হচ্ছে মিশরীয়রা, এবং সেটাও প্রায় 4000 বছর আগে। জি। প্রথম জ্যামিতিক প্রমাণের কৃতিত্ব হলো গ্রিক গণিতবিদ থেলিসের। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রথম জ্যামিতিক প্রমাণটা কে করছিলেন, তাহলে সেটা হবে গ্রিক গণিতবিদ থেলিস। থ্যালিস। আর ব্যাস দ্বারা বৃত্ত সমদ্বিখণ্ডিত হয়, এটাই কিন্তু জ্যামিতির প্রথম যুক্তিমূলক প্রমাণ। অর্থাৎ আমরা যে জ্যামিতির প্রমাণগুলো দেখি, এই প্রমাণের মধ্যে প্রথম যুক্তিমূলক প্রমাণটা হচ্ছে যে ব্যাস দ্বারা বৃত্ত সমদ্বিখণ্ডিত হয়, এবং এই প্রমাণটা করছিলেন হচ্ছে আমাদের গণিতবিদ থেলিস। এরপরে হচ্ছে জি। থেলিসের শিষ্যের নাম হচ্ছে পিথাগোরাস। আমাদের কিন্তু সেই বিখ্যাত একজন লোক, পিথাগোরাসের সূত্রটা কিন্তু মোস্ট পপুলার একটা সূত্র। তো এই যে যে থেলিস, এই থেলিসের শিষ্য ছিলেন হলো পিথাগোরাস। শিষ্য মিন্স এখানে পিথাগোরাস। শিষ্য বলতে বোঝায় ছাত্র। তার মানে যেমন জি। যদি এখন আমাদের দুজনের মধ্যে ধরা হয়, যেমন আমি গুরু তুমি হচ্ছে শিষ্য, এই এরকম থেলিসের শিষ্য ছিল পিথাগোরাস। পিথাগোরাস। জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করেন গ্রিক পণ্ডিত ইউক্লিড। অর্থাৎ এই জ্যামিতিক যে সূত্রগুলা বিক্ষিপ্ত আকারে ছিল, এগুলা তোমার প্রথম একত্রিত করেন গ্রিক পণ্ডিত ইউক্লিড, তাও খ্রিস্টপূর্ব 300 অব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 300 বছর আগে, অর্থাৎ আগে। আমাদের ঈসা আলাহিসাল্লামের জন্মের 300 বছর আগে। ইউক্লিডের গ্রন্থের নাম এলিমেন্টস, যা 13 খণ্ডে বিভক্ত। ইউক্লিডের যে গ্রন্থটা, সেই গ্রন্থটার নাম হচ্ছে এলিমেন্টস, এবং এটা 13 খণ্ডে বিভক্ত ছিল। আধুনিক জ্যামিতির জি। ভিত্তি হলো এই এলিমেন্টস গ্রন্থ। বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলে গণনা করা হয়। কারণটা কি? মাত্রা বলতে কি বোঝায়? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি রয়েছে, অর্থাৎ যতগুলা দৈর্ঘ্য, যতগুলা প্রস্থ, যতগুলা উচ্চতা, ঠিক তার ততগুলা মাত্রা। তো বিন্দুর যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিচ্ছুই নেই, এই কারণে বিন্দুকে বলা হয় শূন্য মাত্রার সত্তা। প্রত্যেক ঘনবস্তুই ত্রিমাত্রিক, অর্থাৎ আমরা যত ধরনের ঘনবস্তুই দেখতে পাই না কেন, সমস্ত ঘনবস্তুই হবে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক। হ্যাঁ, ত্রিমাত্রিক মানে তিনটা মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই থাকবে। উচ্চতা তিনটাই থাকবে। আর বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক, বৃত্তের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, উচ্চতা নাই, এই জন্য বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক। এমসিকিউতে আসে কিন্তু এগুলা, কত মাত্রিক বৃত্ত, হুম। কত মাত্রিক বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা গোলক কি পরের স্যার প্রশ্নে। দ্বিমাত্রিক? জি, গোলক কি স্যার দ্বিমাত্রিক? বল। স্যার গোলক টাইপের যেগুলো হয়। না না না, গোলক ত্রিমাত্রিক। হ্যাঁ, গোলক ত্রিমাত্রিক, কারণ হচ্ছে গোলকও তো তোমার একটা ঘনবস্তু, আর যত জি। ঘনবস্তুই আছে সবই ত্রিমাত্রিক। যেহেতু সবই গোলক ত্রিমাত্রিক। একটা ঘনবস্তু, তাই ত্রিমাত্রিক, কারণ গোলকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই রয়েছে। আচ্ছা, হুম। এরপরের ইয়াটা হচ্ছে ইউক্লিড 465টি জ্যামিতিক প্রতিজ্ঞার প্রমাণ দিয়েছেন, যেটা আমরা গতদিনই পড়েছিলাম। বিরোধ পদ্ধতির প্রবক্তা হচ্ছে দার্শনিক অ্যারিস্টটল। যার কোনো প্রান্তবিন্দু নেই তাকে বলা হয় রেখা। রেখা। অর্থাৎ আমাদের ওই যে উভয় সাইডে যেটা দেখছিলাম আমরা অলরেডি, একটু তারপর আমি দেখাই। এই যে রেখাটা হচ্ছে আমাদের এইভাবে করে দুই দিকে যদি তীর চিহ্ন থাকে, এরকম দুই দিকে তীর চিহ্ন, তাহলে তাকে বলা হয় রেখা, রেখা। যার কোনো প্রান্তবিন্দু নেই। আর যার একটি প্রান্তবিন্দু রয়েছে, একটি প্রান্তবিন্দু রয়েছে, তাই হচ্ছে রশ্মি। যেমন এভাবে যদি তোমার একটা বিন্দু ফিক্স থাকে, তাহলে এটাকে বলা হয় রশ্মি। রশ্মি। রেখার নির্দিষ্ট একটি অংশকে রেখাংশ বলা হয়। রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটা। দুইটা। যেমন ধরো, আমি যদি এই যে আমার রেখাটা রয়েছে, এই রেখাটার যদি দুইটা প্রান্ত আমি এভাবে মুছে দেই, তাহলে দুইটা প্রান্ত মুছে দিলে আমাদের অ্যাজ ইউজুয়াল এরকম একটা স্ট্রাকচার হবে। এইটাকে বলা হচ্ছে আমাদের রেখাংশ। এটা হচ্ছে রেখাংশ, এটা রেখাংশ। আর আমাদের দুই প্রান্তে যদি তীরচিহ্ন থাকে, তাহলে সেটা হচ্ছে রেখা। রেখা। তো আমাদের সবচেয়ে বেশি জ্যামিতিতে ব্যবহার করা হয় যেটা, সেটা হচ্ছে এই রশ্মিটাকে ব্যবহার করা হয়। দেখো, আমি কিন্তু অলরেডি এই যে 17 নম্বরে যে রেখাংশ শব্দটাকে বোঝানোর জন্য আমি একটা তীর চিহ্ন দিচ্ছি, দেখছো? এখানেও কিন্তু জি আমি অ্যাজ স্যার। ইউজুয়াল রশ্মিটাই ব্যবহার করছি, দেখছো?
এই যে জি রশ্মিটাই স্যার। ব্যবহার করছি। সো এটা মাথায় রাখতে হবে, আমাদের বেশিরভাগ ব্যবহৃত হবে এই রশ্মি। তারপরে রেখার নির্দিষ্ট একটি অংশকে রেখাংশ বলা যায়, এটা তো বললাম। রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটা, এটাও এমসিকিউর প্রশ্ন। রেখাংশে কয়টি প্রান্তবিন্দু থাকে? দুইটি প্রান্তবিন্দু থাকে। যদি প্রশ্ন করে রেখার কয়টি প্রান্তবিন্দু থাকে, রেখাতে কোনো প্রান্তবিন্দু থাকে না। থাকে না। আর রশ্মিতে কয়টি প্রান্তবিন্দু? একটি মাত্র একটা। প্রান্তবিন্দু। এরপরে একটা প্রশ্ন হচ্ছে যে দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। তোমাদের ওই যে কিছু এমসিকিউ আসে দেখবা যে যেটাকে বলা হয় বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আছে যে অনেকগুলা কথা লিখে দেয়, প্রশ্ন করে যে নিচের কোনটি সঠিক। হ্যাঁ, এই হুম। ধরনের প্রশ্নে এরকম লাইন থাকতে পারে যে দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়, ইজ ইট ট্রু অর ফলস? তোমাকে সেটা যাচাই করতে হবে। আচ্ছা, এরপর ইউক্লিডের 1 থেকে 5 পর্যন্ত স্বীকার্যকে আপতন স্বীকার্য বলে। ইউক্লিডের যে 1 থেকে 5 পর্যন্ত স্বীকার্য রয়েছে, এই স্বীকার্যগুলাকে বলা হয় আপতন আপতন স্বীকার্য। স্বীকার্য। ইউক্লিডের ষষ্ঠ স্বীকার্যকে দূরত্ব স্বীকার্য বলে। সপ্তম স্বীকার্য হচ্ছে রুলার স্বীকার্য, আর অষ্টমটি হচ্ছে রুলার স্থাপন। এমসিকিউতে আছে সবকিছু। ইউক্লিডের 1 থেকে 5 পর্যন্ত স্বীকার্যকে আপতন স্বীকার্য বলে। ইউক্লিডের ষষ্ঠ স্বীকার্যকে দূরত্ব স্বীকার্য বলে। সপ্তমটার নাম হচ্ছে রুলার স্বীকার্য, এবং অষ্টম যে স্বীকার্যটা, এই স্বীকার্যের নাম হচ্ছে রুলার স্থাপন স্বীকার্য। আমাদের মোটামুটি এই 8টা স্বীকার্য নিয়ে বইয়ের মধ্যে আলোচনা করা আছে, যদিও ইউক্লিডের স্বীকার্য কিন্তু প্রায় 465টা। 65টা। হুম। আচ্ছা, এরপর দেখো, আমাদের একটি সরলরেখার একটি বিন্দুতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া সম্ভব। একটা সরলরেখার একটা বিন্দুতে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হতে পারে। এই যে আমরা যদি একটা সরলরেখা নেই এবং এই সরলরেখার যদি এখানে আমি একটা বিন্দু কল্পনা করি, তাহলে এই বিন্দুর চতুর্দিকে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। আর একটা সরল কোণ বা দুই সমকোণ বলতে বোঝানো হয় 180 ডিগ্রি। দ্যাট মিনস 80 ডিগ্রি। সরল কোণ যখন হবে তখন কিন্তু একটা বিন্দুর একটা সাইড হবে, এখানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 80। আচ্ছা, এরপরে 180 ডিগ্রির চেয়ে বড় কোণ প্রবৃদ্ধ কোণ। আমরা গতদিন লিখে ফেলছিলাম অলরেডি যে প্রবৃদ্ধ কোণ কি, স্থূল কোণ কি, সূক্ষ্ম কোণ কি। এই ধরনের কোণগুলা কিন্তু আমরা একদম রেঞ্জ অনুযায়ী পড়ছিলাম যে কত থেকে কত রেঞ্জ হলে তাকে আমরা কোনটা বলবো। যেমন 0 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে না, 89.99 ডিগ্রিও যদি হয়, তাহলে সেই কোণটাকে সূক্ষ্মকোণ। বলা হয় সূক্ষ্ম কোণ। এক্স্যাক্টলি 90 ডিগ্রি হলে সেটাকে আমরা বলি সমকোণ। সমকোণ। যদি 90.00001, মানে মনে করো এক তখন গাদা জিরো দিয়েও স্থূলকোণ হয়ে 1, যাবে। যদি এমনটা হয়, সেখান থেকে শুরু করে একদম 179.99 এত পর্যন্ত হচ্ছে আমাদের স্থূল কোণ। একশো জি। আশি ডিগ্রিটাকে বলি আমরা সরল কোণ। 180.001 বা এরকম কিছু একটা, 180-র পরেরটা আর কি, যে কোনোটা 180-র পরের থেকে শুরু করে আমাদের একদম 360 ডিগ্রির আগে অর্থাৎ 359.99 পর্যন্ত এই কোণগুলাকেই বলা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। আর এই 360 ডিগ্রি কোণটাকে আমরা বলতে পারি বৃত্তীয় কোণ অথবা কেন্দ্রীয় কোণ, অর্থাৎ যেটা বৃত্তের কেন্দ্রের মধ্যে পাওয়া যায় 360 ডিগ্রি, বা ওটার আরেক নাম হচ্ছে 4 সমকোণ। আচ্ছা, এরপরে বলছে দুইটি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা পরস্পর পূরক কোণ, আর দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তারা পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক। আমরা এই দুইটা কিভাবে মনে রাখি? পূরক লিখতে ছোট অর্থাৎ 3টা ওয়ার্ড, আর সম্পূরক হচ্ছে বড় 5টা ওয়ার্ড। তাই পূরকের ক্ষেত্রে ছোটটা অর্থাৎ 90, আর সম্পূরকের ক্ষেত্রে বড়টা অর্থাৎ 180। তাহলে 80। মনে রাখবো উভয় ক্ষেত্রেই কথা হবে দুইটা কোণ নিয়ে। যদি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয় তাহলে তারা পূরক, আর যদি দুইটা কোণ মিলে 180 হয় তাহলে তারা সম্পূরক। সম্পূরক। হুম। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 80। হ্যাঁ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, সমবাহু ত্রিভুজ যদি তুমি পাও তাহলে সেই সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণই হবে তোমার 60 ডিগ্রি। 300।
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই 360 ডিগ্রি অলওয়েজ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরের পেজে চলে যাই। এই যে হচ্ছে আমাদের পরের পেজটা, দেখো পরের পেজে কি কি আছে আমরা দেখি। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। অর্থাৎ এখন কিন্তু আমরা মৌলিক যে জিনিসগুলো, অর্থাৎ যেগুলো তোমার না জানলে আমি যে কোনো জ্যামিতি সমাধান করতে পারবো না, অর্থাৎ মৌলিক সূত্র যেগুলা, সেই মৌলিক সূত্রগুলা কিন্তু আমরা এখন জানতেছি। বলছে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। আমি এখানে তোমাকে হালকা একটু ড্র করে জিনিসটা একটু বোঝানোর ট্রাই করি। দেখো, আমাদের একটা ত্রিভুজ যদি আমি আঁকি, এই মনে করো একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটাকে বলা হয়? বহিস্থ কোণ হচ্ছে আমি যে কোনো একটা সরল রেখাকে বাইরের দিকে বাড়ালে এই বাইরে যে তোমার কোণটা উৎপন্ন হয়, আমার ধরো এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, তো এই যে যে কোণটা, এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে আমি যদি এটাকে নাম দেই ডি, দ্যাট মিনস এই এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এ বি ডি। এখন এবিডি কিভাবে বাইরের দুইটার সমান হয়, মানে ভিতরের দুইটার বিপরীত দুইটা, দ্যাট মিনস এই কোণটা এবং এই কোণটা, এটা কিন্তু বিপরীত না, এটাকে কি বলা হয়? সন্নিহিত কোণ। আমরা কিন্তু কালকে পড়ছিলাম সন্নিহিত কোণ বলে। তো সন্নিহিত কোণের কথা বলেনি, বলছে যে বিপরীত যে দুইটা কোণ হবে সেই দুইটা কোণের সমান। তাহলে একটু একটু খেয়াল করো, আমাদের এই ত্রিভুজের এ কোণ যোগ হচ্ছে তোমার বি কোণ আর যোগ হচ্ছে আমাদের এই সি কোণ, এই তিনটা কোণের যোগফল কত ডিগ্রি? আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। বাট একটু খেয়াল করো, আমাদের এই যে স্থূল বিকোণটা, অর্থাৎ তোমার আমি এটাকে স্থূল বিকোণ বলতে পারি, যে বড় কোণ, এটা স্থূল, আমাদের এই স্থূল বিকোণটা, আর সাথে হচ্ছে আমাদের এই যে ভিতরে যে বিকোণটা আছে, এই দুইটা কোণের যোগফল আবার কত ডিগ্রি? 180 ডিগ্রি না? একটু খেয়াল করো, আমার দুইটা সমীকরণের মানে কিন্তু 180 ডিগ্রি। তো এই জায়গাতে যে বিকোণটা আছে আর এই জায়গাতে যে বিকোণটা আছে, আমি যদি এই দুইটা জিনিস বাদ দিয়ে দিই, মানে যেহেতু উভয়টা 180, তাহলে বাম পক্ষ আর বাম পক্ষ কি হবে? সমান হবে। তা আমি যদি এখান থেকে বিকোণটা আর এখান থেকে বিকোণটা বাদ দিই, তাহলে এই পাশে কি থাকে? এ প্লাস সি, আর এখানে কি থাকে? এই স্থূলকোণ বিটা। দ্যাট মিনস এই স্থূলকোণটা কিন্তু এই বিপরীত দুইটা এ আর সি কোণের যোগফলের সমান হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু দেখো, মানে সূত্রটা মৌলিক হিসেবে কাজে লাগাবো, বাট এই সূত্রটাকেই আমরা একটু প্রমাণ করে দেখলাম যে কিভাবে এটাকে প্রমাণ করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে পরের কথাটা বলছে কি, দেখো, যে কোনো ত্রিভুজে অন্তত দুইটি সূক্ষ্মকোণ থাকবে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কথা, ত্রিভুজে অন্তত পক্ষে দুইটা সূক্ষ্মকোণ থাকবে। যেমন আমরা যে 6টা ত্রিভুজ জানি, আমরা ওই 6টা ত্রিভুজ একটু এঁকে নেই। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এটা হলো ধরো আমার সমবাহু, এই হলো আমার সমবাহু। হ্যাঁ, এরপরে আমার ত্রিভুজ আছে হলো বিষমবাহু। তাহলে এই মনে করো যে ত্রিভুজের একটা বাহু সমান হবে না, উল্টাপাল্টা হবে, এটা হলো বিষমবাহু। বিষমবাহু। তো এরপরে বিষমবাহুর পরে আমাদের আরেকটা আছে সমদ্বিবাহু। তাহলে আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, এই হলো আমাদের সমদ্বিবাহু। সমদ্বিবাহু, সমদ্বিবাহু। তো খেয়াল করো, আমাদের এই তিনটা ত্রিভুজের দিকে, যেহেতু বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সেই তিনটা হচ্ছে আমাদের এটা। তো এই ত্রিভুজে খেয়াল করো, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই প্রত্যেকটা কোণই কিন্তু মনে হচ্ছে সূক্ষ্মকোণ। কেননা আমি যদি এখানে অ্যাজ ইউজুয়াল একটা 90 ডিগ্রি আঁকি, তাহলে এই
ভিতরের টুকুন কিন্তু 90 ডিগ্রিতে ছোট, তার মানে এটা কিন্তু সূক্ষ্মকোণ। এখানেও একই রকম ভাবে যদি আমি একটা 90 এঁকে নিই, এই যে এদিকে একটা 90 যদি এঁকে নিই, তাহলে দেখো এটাও কিন্তু 90 থেকে ছোট হয়েছে, দ্যাট মিন্স এটাও সূক্ষ্মকোণ। জি আবার আমি যদি এদিকে একটা 90 আমি এঁকে নেই, এই জায়গাতে যদি আমি একটা 90 এঁকে নিই এভাবে, তাহলে দেখো এটাও কিন্তু 90 থেকে ছোট হয়েছে, তার মানে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ। এরপরে দেখো জি বিষমবাহুর প্রত্যেকটা কোণে কিন্তু একই রকম ভাবে বুঝতে পারতেছি আমরা যে এটাও সবকটাই সূক্ষ্মকোণ, সবগুলো এখানেও সূক্ষ্মকোণ। সবকটাই সূক্ষ্মকোণ। তার মানে বাহুভেদে যে তিনটা ত্রিভুজ পাই, তিনটা ত্রিভুজই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, সবকটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, তিনটা কোণই। এবার আসি আমাদের কোণ ভেদে। কোণ ভেদে আমাদের কত প্রকার ছিল? 3 প্রকার। আচ্ছা, কোণ ভেদে আমাদের ত্রিভুজ ছিল 3 প্রকার। কি কি ত্রিভুজ? একটা হচ্ছে সূক্ষ্মকোণী, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী, আমাদের সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী, এটা হচ্ছে আমাদের সমকোণী। এরপরে সমকোণী ত্রিভুজের পরে আমাদের ছিল হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী। আচ্ছা, সূক্ষ্মকোণী। এরপরে আমাদের আরেকটা ছিল হলো স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী। এটাকে আমাদের বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তো এখানে দেখো এই যে এই কোণটা কিন্তু আমাদের স্থূলকোণ, এটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণী ত্রিভুজ। তো একটু দেখো, এই যে যে তিনটা ত্রিভুজ পেলাম আমরা, আরো তিনটা ত্রিভুজ কোণ ভেদে, তো এখানে একটা কোণ 90 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, দ্যাট মিন্স এই একটাই 90, তার মানে বাকি দুইটা মিলে হবে 90, সো এই দুইটা কিন্তু সূক্ষ্মকোণ। জি আর তাছাড়াও যদি আমি একটা লম্ব এঁকে দেখি, এই যে দেখো লম্বের চেয়ে ছোট, আবার এখানে যদি আমি একটা লম্ব এঁকে দেখি, এটাও কিন্তু লম্বের চেয়ে ছোট। ছোট। এরপরে সূক্ষ্মকোণী যেটা, সেটা তো সবকটাই সূক্ষ্মকোণ আগেরটার মতো। আর স্থূলকোণী যেটা, দেখো এই কোণটা যেহেতু 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এই দুইটা মিলে কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে, কারণ টোটাল তো 180। তো এটা যদি আমার 95 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা হবে 85 ডিগ্রি, তাহলে দুইটা কোণ মিলে যদি 85 হয়, তাহলে এক একটার পরিমাণ কিন্তু জীবনও 90টা ডিগ্রি হওয়া সম্ভব না। দ্যাট মিনস এখানে কিন্তু দুইটা সূক্ষ্মকোণ আছে। তাহলে খেয়াল করো, আমরা যে ত্রিভুজই নেই না কেন, প্রত্যেকটা ত্রিভুজেই কিন্তু অন্তত পক্ষে দুইটা সূক্ষ্মকোণ আছে। যেমন এখানেও সূক্ষ্মকোণের পরিমাণ দুইটা, এখানেও সূক্ষ্মকোণের পরিমাণ দুইটা, বাট এখানে সূক্ষ্মকোণের পরিমাণ তিনটা, তার মানে 3টা ন্যূনতম তোমার দুইটা সূক্ষ্মকোণ থাকবেই। থাকবে। তাহলে এই কথাটাই এখানে বলছে যে ত্রিভুজে অন্তত পক্ষে দুইটা সূক্ষ্মকোণ থাকবে। থাকবে। এরপরে আসো 32 নম্বরে কি বলছে? সমান সমান কোণের বিপরীত বাহুগুলা পরস্পর সমান। সমান সমান কোণের বিপরীত বাহুগুলা পরস্পর সমান। ফাহিম, আমি কিন্তু বারবার বলতেছি যে তোমার এগুলা কিন্তু আমরা সূত্র হিসেবে ব্যবহার করব। সূত্র মানে হলো বীজগণিতে যেমন তুমি সূত্র পড়ছো, a প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই যে যেমন তুমি সূত্রগুলা পড়ছো, জ্যামিতির এরকম মৌলিক কিছু কথা, যে কথাগুলা তুমি জানলে তোমার যে কোনো জ্যামিতি একদম বীজগণিতের মতো সহজ হয়ে যাবে। মানে জ্যামিতিকে আমি তোমার অ্যাজ ইউজুয়াল কখনো মুখস্থ করার মতো করে পড়াবো না, এটা একদম বীজগণিতের মতো। বীজগণিত ঠিক যেভাবে আমরা অঙ্ক করি, ওইভাবে আমরা অঙ্কের মতো করে করব। তো সেই জি অঙ্কগুলা করতে হলে আমার যেমন সূত্র জানা প্রয়োজন, ঠিক সেরকম জ্যামিতিও আমাদের করতে হলে এই যে যে মৌলিক কথাগুলা, এইগুলো আমার জানা প্রয়োজন। তো আমি তো অ্যাজ ইউজুয়াল তোমাদের যেটা করতাম, যে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি কিন্তু এই সূত্রগুলো প্রমাণ করে দেখাতাম যে কিভাবে আসে। তো সেই রকম ভাবে আমি কিন্তু এই জ্যামিতি গুলাও একটু প্রমাণ করে দেখাচ্ছি যে এটা কিভাবে হয়। দেখো, জি সমান সমান কোণের বিপরীত বাহুগুলা পরস্পর সমান। আমি একটু আঁকি। সমান সমান কোণ আঁকতে হলে আমাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। যদিও আমার এটা সমদ্বিবাহু হয় নাই, তারপর ধরে নিলাম এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হলো আমাদের এ, এটা বি, আর এটা হচ্ছে সি। খেয়াল করো সি এইখানটাতে আমার বি কোণটা আর সি কোণটা পরস্পর সমান। সমান। এখন আমাকে প্রমাণ করতে হবে যে বাহুগুলা পরস্পর সমান। তো একটা জিনিস তোমার মাথায় আমি ইনপুট দিয়ে দিই, সেটা হচ্ছে যদি কখনো প্রমাণের মধ্যে বাহু সমান বা কোণ সমান তোমাকে প্রমাণ করতে বলে, তাহলে তোমাকে যার উপর ডিপেন্ড করতে হবে সেই সূত্রটা হচ্ছে এটা, এই 33, অর্থাৎ ত্রিভুজের সর্বসমতা। সর্বসমতার
নিয়মের উপর তোমাকে ডিপেন্ড করতে হবে। তো সর্বসমতার নিয়ম কয়টা? 4টা। একটা হচ্ছে বাহু বাহু বাহু, অর্থাৎ একটা ত্রিভুজের 3 বাহু যদি আরেকটা ত্রিভুজের 3 বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম। একটা ত্রিভুজের 2 বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, দেখো আমি লিখছি কিন্তু সেই সিকোয়েন্সেই, কোণটাকে আমি মাঝখানে লিখছি, তার মানে কি দুই পাশে 2 বাহু মাঝখানে কোণ, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ। এই কোণটার মানেই হলো অন্তর্ভুক্ত কোণ। আবার এখানে কিভাবে লিখছি দেখো, দুই পাশে এখানে ভুল আছে, আসলে এটা বাহু হবে না, এটা হবে কোণ। এই লেখাটা ভুল আছে, এটা হবে কোণ। তাহলে দুই পাশে 2 কোণ, মাঝখানে বাহু, তার মানে কি বোঝা গেল, বাহুর দুই পাশের 2টা কোণ, অর্থাৎ একটা বাহুর সংলগ্ন যে 2টা কোণ, সেই 2টা কোণ যদি আরেকটা ত্রিভুজের অনুরূপ বাহু এবং তার সংলগ্ন 2টা কোণের সমান হয় তাহলে আমাদের ওই ত্রিভুজ 2টাও সর্বসম। আর হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো এক বাহু, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং যে কোনো এক বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তো আমরা এখানে কথাটা কি বলছিলাম, যে যদি বাহু সমান প্রমাণ করতে বলে অথবা কোণ সমান প্রমাণ করতে বলে তাহলে তোমাকে অবশ্যই এই ত্রিভুজের সর্বসম রুলস এর মধ্যে যেতে হবে। তাহলে খেয়াল করো, আমি যদি এখানে ত্রিভুজের সর্বসম রুলস এর মাধ্যমে আমি 2টা বাহু, অর্থাৎ আমার এই এই এবি বাহু অর্থাৎ এই সি কোণের বিপরীত বাহু, আর হচ্ছে এসি বাহু অর্থাৎ আমার এই বি কোণের বিপরীত বাহু, আমি যদি সেটা সমান প্রমাণ করতে চাই তাহলে এবি এবং এসি উভয়টাকেই কিন্তু 2টা ত্রিভুজের অংশ হতে হবে। কারণ ত্রিভুজের সর্বসম তো তখনই প্রমাণ হবে যখন ত্রিভুজ থাকবে 2টা, বাট এখানে ত্রিভুজ কয়টা আছে? একটা। তাহলে আমাকে 2টা ত্রিভুজ বানায় নিতে হবে। কিভাবে বানায় নিব? আমি দেখো এই মাঝ বরাবর যদি একটা লম্ব এঁকে দেই, এখানে যদি আমি একটা 90 ডিগ্রি লম্ব এঁকে দেই তাহলে কিন্তু দেখো এবি এবং এসি 2টা ত্রিভুজের মধ্যে চলে গেল, তাই না? তো খেয়াল করো, এটা কিন্তু এখন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ। তো আমি সমকোণী ত্রিভুজের মধ্যেও প্রমাণে যেতে পারি, আমি অন্য প্রমাণেও যেতে পারি। কিভাবে দেখো, আমাদের এই কোণটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কয় ডিগ্রি? 90 ডিগ্রি। আবার এই কোণটা আর এই কোণটা সমান, প্রশ্নেই বলে দিছে, প্রশ্নে বলা আছে, তাই না? আর একটা মজার ব্যাপার হচ্ছে, সমবাহু এবং সমদ্বিবাহু উভয় ত্রিভুজে যদি তুমি শীর্ষ থেকে বিপরীত শীর্ষ থেকে অন্য বাহুর উপরে লম্ব আঁকো তাহলে সেই লম্বটা এই নিচের বাহুটাকে সমান সমান অংশে বিভক্ত করে। এটা সমবাহু এবং সমদ্বিবাহু এই দুইজনের ক্ষেত্রে হয়। তো যেহেতু আমি ফার্স্টেই তোমাকে বলছি যে আমাকে সমান সমান বাহু প্রমাণ করতে হলে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, আমি যদি বাহু সমান আঁকি তারপরে আমি কিন্তু প্রমাণ করতে পারবো, কিন্তু আমি আঁকছি মনে করো উল্টা পাল্টাতে, ওইটারে কি জীবনে সমান প্রমাণ করা সম্ভব? আমি মনে করো 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার 2টা বাহু আঁকছি, এখন তোমাকে যদি বলি যে ফাইন তুমি এই দুটারে মাইপে মুপে সমান প্রমাণ করো, তুমি কি জীবনেও এটা সমান প্রমাণ করতে পারবা? যত রুলসই তুমি অ্যাপ্লাই করো না কেন, কোন রুলস দিয়ে কিন্তু তুমি এটাকে প্রমাণ করতে পারবা না, কারণ আমি আইকেই তো দিছি তোমাকে একটা 3 আর একটা 5। তো তোমার কিন্তু সমান সমান প্রমাণ করতে হলে সেটা অবশ্যই আমার সমানে কে নিতে হয়েছে। তো প্রথমে আমি যেটা বলছিলাম যে আমার ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু হয় নাই, এই জন্যই কিন্তু এরকম দেখো এদিকে বড় মনে হচ্ছে আর এদিকে ছোট মনে হচ্ছে। বাট তোমার এই 2টা বাহু একদম সেম সেম হবে, তুমি যদি এরকম সমদ্বিবাহু এঁকে এখানে একটা লম্ব এঁকে নাও তারপর তুমি রুলার দিয়ে যদি মাপো তাহলে দেখবা যে একদম সেম সেম পরিমাণ অংশ আছে এখানে। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এই বাহুটা আর এই বাহুটা সমান। তো দেখো কি হলো, এই কোণটা আর এই কোণটা আর তার লাগোয়া বাহু, অর্থাৎ এই যে এই রুলসটা, যে দুই দিকের 2টা কোণ এবং তার সংলগ্ন বাহু, এই একই ত্রিভুজের 2 দিকের 2টা কোণ এবং তার সংলগ্ন বাহুর সমান। তার মানে এই এ বি, আমি যদি এটাকে ডি নামকরণ করতাম তাহলে এ বি ডি আর এ ডি সি সর্বসম। তাহলে সর্বসম হলে আমরা যে কোনো বাহু সমান বলতে পারি, সো দ্যাট এবি বাহু আর এসি বাহু পরস্পর সমান। তাহলে আমাদের কিন্তু এই প্রমাণটাও হয়ে গেল যে সমান সমান কোণ যদি থাকে তাহলে তার বিপরীত বাহুগুলাও পরস্পর সমান হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, তুমি এটা অলরেডি অষ্টম শ্রেণীতে প্রমাণ করছো, তারপরেও আমি তোমাকে আবারও দেখাই দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের 33 নাম্বারটা তো আমরা পড়ে ফেলছি, আমরা চলে যাব হচ্ছে 34 নাম্বারে। বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর।
এই কথাটার সহজ বাংলা হচ্ছে বড় বাহুর বিপরীত কোণ বড়। যদিও তোমার বইয়ে উপপাদ্যটা ঠিক এভাবে লেখা না, তোমার বইয়ে উপপাদ্যটা লেখা আছে যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, এভাবে লেখা আছে, মানে অনেক প্যাচ দিয়ে লেখা আছে কথাটা। ওইটার সংক্ষেপ মানে হচ্ছে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর, বা বড় বাহুর বিপরীত কোণ বড়। তো আমরা একটু দেখি, আহ একটা বাহু বড় নিতে হবে, এখানে কথার মানে কিন্তু তাই বোঝা গেল, একটা বাহু বড় হবে আর একটা বাহু ছোট হবে। তাহলে আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম, যে একটা ত্রিভুজ, যে ত্রিভুজের এই এবি বাহুটা এসি বাহুর থেকে বড়। তাহলে এটা বড়, এটা ছোট। তাহলে প্রশ্নে বলছে যে বড় বাহুর যে বিপরীত কোণটা, এই কোণটা বড় হবে কার থেকে? এই ছোট বাহুর থেকে আমাদের বড় হবে। তো এই প্রমাণটা আমরা যদি করতে চাই তাহলে আমাকে একটু খাতার দিকে যেতে হবে। আমরা তাহলে এটা একটু রাখি, মনে রেখো যে আমরা এটা প্রমাণ করব, কারণ হচ্ছে এখানে এই জায়গায় আসলে লেখাটা টাফ, এখানে লিখে প্রমাণ করা যাবে না, আমি একটু পরে দেখাচ্ছি এই প্রমাণটা। আচ্ছা, এরপর দেখো, ত্রিভুজের ছোট দুই বাহুর যোগফল বড় বাহুর থেকে বৃহত্তর, এটা মাথায় রাখতে হবে আমাদের। একটা ত্রিভুজ যদি তোমাকে আমি আঁকতে দিই, ধরো তোমাকে আমি বললাম যে ফাহিম তুমি 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার বিশিষ্ট তোমাকে আমি তিনটা বাহু দিলাম, তুমি একটা ত্রিভুজ আঁকো। তুমি যদি সারা জীবনও চেষ্টা করো তুমি এই ত্রিভুজটা আঁকতে পারবা না, হবে না। তুমি বাসায় ট্রাই করেও দেখতে পারো, আমি অষ্টম শ্রেণীতেও কিন্তু তোমাকে দিয়ে একবার ট্রাই করাইছিলাম। তো এখানে হবে না, কেন হবে না? কারণ এই যে যে ছোট দুইটা, এই ছোট দুইটার যোগফল হচ্ছে 7, যেটা বড় বাহুর সমান, এমনটা হলে ত্রিভুজ হবে না। আচ্ছা, কথা মনে হয় রিপিট হচ্ছে না? না, একবারই আসতেছে। ও আচ্ছা, আমার এখানে মাঝে মাঝে দুইবার শোনা যাচ্ছিল। তোমার ওখানে কি লাউড দেওয়া নাকি ইয়াতে হেডফোনে আছো? হেডফোনে। আচ্ছা, হেডফোনে, এই কারণে তোমার হেডফোনে একটু প্রবলেম আছে, এই জন্য কথাগুলো ডাবল আসতেছে। আচ্ছা দেখো, আমাদের আহ দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুটা থেকে বড় হতে হবে। বইয়ে যেভাবে বলা আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এভাবে বলা আছে। তো তুমি যদি প্রশ্নটা ওভাবে বলো যে যে কোনো দুই বাহুর সমষ্টি, তো সেক্ষেত্রে দেখো, এই 3 আর 7-এর যোগফল কত? 10, ওটা তো 4-এর থেকে বড়ই। 4 আর 7-এর যোগফল কত? 11, ওটা তো 3-এর থেকে বড়ই। তাহলে এভাবে বললে কিন্তু তোমার প্রমাণটা হবে না। এই কারণে আমরা বইয়ে ওভাবে বলা থাকলেও আমরা একদম স্পেসিফিক ভাবে বলে দিব যে ছোট দুই বাহুর যোগফল, অর্থাৎ যে 3টা বাহু দেওয়া থাকবে তার মধ্যে একদম ছোট দুইটা বাহুর যোগফল বড়টার থেকে বড় হতে হবে, তাহলে ত্রিভুজ হবে, আর না হলে হবে না। এরপরে হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমাতয় পরস্পর সমান। মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে আমার এই বিপরীত শীর্ষ থেকে অন্য বাহুর মধ্যবিন্দু বরাবর যে সংযোজক রেখা, এটাকে বলা হয় মধ্যমা। তো একই রকম ভাবে এই শীর্ষ থেকে এই বাহুর মধ্যবিন্দু বরাবর যে সংযোজক রেখা, এটা হচ্ছে মধ্যমা। আবার এই শীর্ষ থেকে ওই বাহুর মধ্যবিন্দু বরাবর যে যে সংযোজক সরলরেখা, সেটাও হচ্ছে মধ্যমা। তো যদি এই ত্রিভুজটা মানে সমবাহু ত্রিভুজ হয়, মানে 3টা বাহুই যদি পরস্পর সমান হয়, তাহলে সেক্ষেত্রে মধ্যমা 3টাও পরস্পর সমান হবে। যদি আমরা সমান সমান প্রমাণ করতে চাই, দেখো অ্যাজ ইউজুয়াল আমি হালকা একটু আলোচনা করি। এই আমি একটা মধ্যমা আর এদিকে একটা মধ্যমা, দুইটা মধ্যমা দেই যাতে আমার প্যাচ না লাগে। তো খেয়াল করো, এই এই যে যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা আমি যেটাকে যে মোটা করে দিলাম, এই ত্রিভুজটা, আর হচ্ছে তোমার এদিকে মনে করো আরেকটা ত্রিভুজকে মোটা করে দিলাম, এই যে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করো, এই বাহুটা, এই যে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু পরস্পর সমান। আবার এই অংশটা আর
ওই অংশটা কিন্তু পরস্পর সমান। কেন? সমান। কারণ হচ্ছে আর মধ্যমা সমান সমান বাহুর বিপরীত, সরি, যেহেতু মধ্যমা মানে মধ্যমা মধ্যবিন্দু, বলা এই হয়েছে। কারণে এই অংশটা অর্ধেক, এই অংশটা অর্ধেক, তাই সমান। আবার খেয়াল করো, এখানে কয় ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90। এখানে কয় ডিগ্রি 90 কোণ উৎপন্ন হবে? 90। 90 এই 90 কোণটা আমি প্রমাণ করতে পারি। আবার আমি এটাও প্রমাণ করতে পারি যে এখানে এই কোণটা আর ওই কোণটা পরস্পর সমান। এই যে এই কোণটা, এই কোণটা 60 আর ডিগ্রি এই 60 কোণটা ডিগ্রি সমান। কেন? কারণ হলো প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। সমবাহু। তাহলে কিন্তু আমরা দুই বাহু এবং এক কোণের প্রমাণে চলে যেতে পারতেছি। তাহলে দুই বাহু আর এক কোণ প্রমাণ হলে সেটা তো সর্বসম হয়। তাহলে সর্বসম হলে অবশিষ্ট যে বাহুটা রয়েছে তারাও পরস্পর কি হবে? সমান হবে। তাহলে সমান। দেখো মধ্যমা, এই যে এই মধ্যমাটা আর এই মধ্যমাটা কিন্তু সমান হয়ে গেল। তো ঠিক একই রকম ভাবে আমরা এদিক থেকে মধ্যমা এঁকে সেটাকেও আমরা যে কোনো মধ্যমার সমান প্রমাণ করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের মধ্যমা-ত্রয় সমানের প্রমাণ। আচ্ছা, এরপরে হচ্ছে ত্রিভুজ অঙ্কনের জন্য অন্তত তিনটি তথ্য দরকার। মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাকে যদি ত্রিভুজ আঁকতে হয় তাহলে তিনটা জিনিস অবশ্যই দেয়া থাকতে হবে। সেটা হতে পারে দুইটা বাহু একটা কোণ, হতে পারে দুই কোণ একটা বাহু, হতে পারে যে তিনটাই বাহু দেওয়া। অর্থাৎ তোমাকে এভাবে অন্তত তিনটা এলিমেন্ট দেওয়া থাকতে হবে। যদি তিনটা এলিমেন্ট দেওয়া থাকে তাহলে তুমি ত্রিভুজটা আঁকতে পারবা। সেই ক্ষেত্রে কিন্তু ধান্দার মতো মনে হয় যে চতুর্ভুজ আঁকতে চারটা দরকার, কিন্তু এখানেই আমরা আসলে ভুলটা করি। ত্রিভুজ আঁকতে যদিও তিনটা, বাট চতুর্ভুজ আঁকতে লাগে হলো পাঁচটি। তাহলে ত্রিভুজ আঁকতে তিনটি তথ্য দরকার হলো, চতুর্ভুজ আঁকতে আমাদের পাঁচটি তথ্য দরকার হয়। এরপরে আমরা এটা একটু যদি দেখি, এই বইয়ের থেকে যদি আমরা দেখি, এই যে খেয়াল করো বইয়ের মধ্যে আমরা যদি এই অঙ্কনের ব্যাপারটা একটু খেয়াল করি, এটা আমাদের আছে হলো সপ্তম অধ্যায়ে। এই যে আমরা সপ্তম অধ্যায়ে, এই যে দেখো, এই যে এখানে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে হচ্ছে, দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ। হ্যাঁ এই যে দুইটি কোণ এবং এদের সংলগ্ন বাহু, তারপরে হচ্ছে উপরে আরো রয়ে গেল এই যে তিনটি বাহু। যদি তোমার তিনটি বাহুই দেওয়া থাকে, আমাদের তিনটি বাহুই যদি দেওয়া থাকে, তারপরে হচ্ছে দুইটি বাহু এবং ওদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তারপরে হচ্ছে আমাদের আহ এরপরে আছে কি দেখো, দুটি কোণ এবং এদের সংলগ্ন বাহু যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজ আঁকতে পারবো। আবার দুইটি কোণ এবং একটার বিপরীত বাহু, মানে যে কোনো দুইটা কোণ দেওয়া থাকবে এবং সেই দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কোণের বিপরীত বাহু। একই রকম ভাবে যে কোনো দুইটা বাহু এবং একটা বাহুর যে কোনো বিপরীত কোণ, সেম, এই দুটো কিন্তু সেম টাইপের। মানে এখানে হলো দুইটা কোণ আর একটা কোণের বিপরীত বাহু, আর এখানে হলো দুইটা বাহু এবং একটা বাহুর বিপরীত কোণ। আর হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং যে কোনো এক বাহু যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে এরকম 6টা জিনিস এখানে দেখাইছে। আমরা প্রমাণ করতে গেলে আরো অনেক কিছু এরকম পেয়ে যাব, তখন দেখবো আমরা। আর চতুর্ভুজের ক্ষেত্রে যেটা হয়েছে দেখো, এই যে চতুর্ভুজ, এই দেখো চতুর্ভুজের ক্ষেত্রে কি বলছে। চতুর্ভুজের ক্ষেত্রে বলছে, চতুর্ভুজের ক্ষেত্রে পাঁচটা জিনিস বলা আছে, যেখানে পাঁচটা বলছে চারটা বাহু যদি দেওয়া থাকে এবং যে কোনো একটা কোণ দেওয়া থাকে তাহলে চতুর্ভুজটা আঁকা সম্ভব। চারটা বাহু এবং একটা কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজটা আঁকা সম্ভব। তিনটা বাহু এবং দুইটা কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব। তিন বাহু দুই কর্ণ, তিন বাহু এবং দুই কোণ। দেখো প্রথমে চার বাহু এক কোণ, চার বাহু এক কর্ণ, তিন বাহু দুই কোণ, তিন বাহু দুই কর্ণ। মানে কোণ এবং কর্ণ, বাহুর সাথে কোণ এবং কর্ণ দেওয়া থাকলে চলে। তাহলে সেক্ষেত্রে চারটা বাহু থাকলে একটা কোণ অথবা একটা কর্ণ, আর তিনটা বাহু দেওয়া থাকলে তার সাথে দুইটা কোণ অথবা দুইটা কর্ণ, আর হচ্ছে দুইটি বাহু এবং তিনটি কোণ যদি দেওয়া থাকে তাহলে আমাদের চতুর্ভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে দেখো উভয় জায়গায়, মানে যে কটা জায়গা দেখলাম সব জায়গাগুলোতেই কিন্তু আমাদের পাঁচটা করে উপাদান দেওয়া আছে। কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, তুমি যদি বর্গক্ষেত্র আঁকতে যাও তাহলে তোমাকে মাত্র একটা বাহু দিলেই তুমি বর্গক্ষেত্র আঁকতে পারবা। এবার কি উল্টায় গেল না রুলসটা? আমি এই বললাম জায়গা যে তো পাঁচ জানি। এখানেও কিন্তু হিসাব করলে পাঁচটা পাওয়া যায়। কেন দেখো, আমাদের আহ বর্গের চারটা বাহুই পরস্পর কি
সমান। সমান। সো দ্যাট তুমি বলতে পারো যে 4টা বাহু দেওয়া আছে। এবার তোমার দরকার কি, হয় একটা কোণ নয় একটা কর্ণ। তো খেয়াল করো, কর্ণ তো আমার দেওয়া নাই, এখানে আমার কোণ কিন্তু দেওয়া আছে। কেন? কারণ আমরা জানি যে বর্গের সব কয়টা কোণ কয় ডিগ্রি, 90 ডিগ্রি। দ্যাট মিনস তুমি কিন্তু কোণটাও পাচ্ছ। তাহলে মাত্র একটা জিনিস বলা থাকলেও বর্গের সংজ্ঞা অনুসারে তুমি কিন্তু মানে একদম 5টা জিনিসই তুমি এখান থেকে জেনে যাচ্ছ। সেই কারণেই কিন্তু এটা বিশেষায়িত চতুর্ভুজ যেগুলা, অর্থাৎ তোমার বর্গ, রম্বস, সামান্তরিক এবং হচ্ছে আয়তক্ষেত্র, এই বিশেষায়িত চতুর্ভুজের ক্ষেত্রে তুমি মাত্র একটা উপাদানও অনেক ক্ষেত্রে দেওয়া থাকলে চতুর্ভুজটা আঁকা সম্ভব। আবার অনেক ক্ষেত্রে যেমন সামান্তরিকের ক্ষেত্রে 3টা লাগে, আবার আয়তের ক্ষেত্রে যেমন 2টা লাগে, অর্থাৎ সন্নিহিত 2টা বাহু। আয়ত ক্ষেত্র আমার 2টা হলেই আঁকা যায়। আয়ত এখানে আমি যদি 2টা জিনিস দেওয়া থাকে তাহলে আঁকা যায়। আর তারপরে হচ্ছে সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রে আমাকে দেওয়া থাকতে হবে হচ্ছে 3টা জিনিস। যদি রম্বস আঁকতে বলে তাহলে রম্বসের ক্ষেত্রেও তোমার একদম আয়তের মতো 2টা জিনিস হলে হবে। আর বর্গের ক্ষেত্রে মাত্র হচ্ছে একটা, বর্গের ক্ষেত্রে একটা জিনিস দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব, সেটা হচ্ছে বাহু। তাহলে দেখো, বর্গের ক্ষেত্রে একটা জিনিস থাকলে বর্গ আঁকা যায়, রম্বস এবং আয়তের ক্ষেত্রে 2টা জিনিস দেওয়া থাকলে আঁকা যায়, আর সামান্তরিকের ক্ষেত্রে 3টা জিনিস দরকার হয়। যদিও এদের এই একটা, 2টা বা 3টা জিনিসই ওই 5টা জিনিসের কাজ করে দেয়। আচ্ছা, এরপরে আমরা আগের স্ক্রিনে চলে যাই। এরপরে দেখো কি বলছে, ত্রিভুজের, আচ্ছা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো রম্বসের যে কর্ণ দুইটা, তুমি যদি এটা একটু এঁকে নাও, তুমি যদি কোথাও আঁকো, যেমন ধরো আমি যদি এভাবে একটা রম্বস এঁকে নেই, এটা হচ্ছে ধরো আমাদের একটা রম্বস। তো এই রম্বসের যে 2টা কর্ণ, এই 2টা কর্ণ যদি আমি আঁকি, তাহলে এই কর্ণ 2টা এখানে 90 ডিগ্রি কোণে ছেদ করে। তুমি অ্যাজ ইউজুয়াল কিভাবে প্রমাণ করতে পারবা, দেখো তুমি এই যে সন্নিহিত 2টা ত্রিভুজ দিয়ে তুমি প্রমাণ করতে পারো যে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এই 2টা ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, এই বাহু, এই বাহু আর এই বাহু কি সমান না? সমান। এই বাহু আর এই বাহু সমান। আবার একটা কথা হচ্ছে, আমাদের এই যে যে 4টা চতুর্ভুজের কথা বললাম, বর্গ, আয়ত, রম্বস এবং সামান্তরিক, এই চতুর্ভুজগুলার কর্ণগুলা কিন্তু পরস্পরকে আবার দ্বিখণ্ডিত করে। তো যাই হোক, আমার ওই প্রমাণ লাগবে না, যেহেতু আমি পাশাপাশি 2টা বাহু ত্রিভুজ নিছি। দেখো, এই বাহু আর এই বাহু সমান, এটা সাধারণ বাহু, মানে উভয়ের মধ্যেই আছে। আবার এই যে, ও হ্যাঁ, এটা লাগবে আমার, এই যে এই বাহুটা, দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন সমান? কারণ ওই যে কিছুক্ষণ আগে যে বললাম যে ওই বর্গ, আয়ত, রম্বস এবং সামান্তরিক এদের কর্ণগুলা পরস্পরকে দ্বিখণ্ডিত করে। তাহলে কর্ণগুলা যদি পরস্পরকে দ্বিখণ্ডিত করে, সেক্ষেত্রে কিন্তু এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যায়, মানে এই অংশটুকুন। তাহলে এই ত্রিভুজের 3টা বাহু আমার এই ত্রিভুজের 3টা বাহুর সমান, তাহলে এরা পরস্পর কি হবে? সর্বসম হবে। তো সর্বসম হলে এই অনুরূপ এই কোণটা আর এই কোণটা পরস্পর কি সমান। তো খেয়াল করো, একটা সরল কোণকে 2 ভাগে ভাগ করা হয়েছে, তা আবার পরস্পর সমান হয়ে গেছে। তাহলে একটা সরল কোণ মানে হলো 180 ডিগ্রি সন্নিহিত সরল কোণ। তো তাকে আমি সমান সমান 2 ভাগে ভাগ করছি, তাহলে সমান সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেকটা কোণের পরিমাণ কয় ডিগ্রি দাঁড়ায়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি দাঁড়ায়। তাহলে তোমার এই রম্বসের কর্ণ 2টার মাঝখানে যে কোণটা, 90 হয়ে গেল। একই রকম ভাবে আমি এই দুটো প্রমাণ করতে পারি 90। তার মানে এখানে প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই সমদ্বিখণ্ডিতটা কিন্তু শুধু রম্বস একা না, রম্বসও করে, বর্গও করে, আয়তও করে, সামান্তরিকও করে, 4জনেই করে। কর্ণ পরস্পরকে ছেদ করলেই সেটা পরস্পর সমদ্বিখণ্ডিত হয়ে যায়। বাট একমাত্র রম্বসের এই যে কোণগুলা উৎপন্ন হয় কর্ণের মাধ্যমে, সেই কোণটা সমকোণ। বাকি যে 3টা ত্রিভুজ চতুর্ভুজ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু তুমি সমকোণ পাবা না। ওখানে কোণের মানটা সূক্ষ্ম কোণ হতে পারে, স্থূল কোণ হতে পারে, বাট সমকোণ পাবা না। কিন্তু একমাত্র রম্বসের ক্ষেত্রে সমদ্বিখণ্ডিতের পাশাপাশি তুমি এটাকে সমকোণ আকারেও পাবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের
পরের প্রশ্ন 40 নাম্বারটা বলছে রম্বসের বিপরীত কোণ পরস্পর সমান। রম্বসের বিপরীত কোণ, রম্বসের বিপরীত কোণ কি? এই যে ধরো আমার রম্বসটা, রম্বস যদিও হয় নাই, তো এখানে যে কি বলা হয়েছে, এই বিপরীত কোণটা পরস্পর সমান। দেখবা যে যখন ভেঙে যায় রম্বসটা আসলে তৈরি হয় কিন্তু বর্গ থেকে। কিভাবে? আমি যদি একটা বর্গকে এভাবে একটা সাইডে ধাক্কা মারি, এই এই মনে করো নিচের সাইডটাকে ফিক্সড রেখে আমি যদি এখানে ধাক্কা মারি, ধাক্কা মারলে কি হবে দেখো, নিচের সাইড তো ফিক্সড, ধাক্কা দেওয়ার কারণে এটা এদিকে কাত হয়ে যাবে, এই এদিকে কাত হয়ে গেল। কাত হয়ে গেলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের একটা রম্বস। তো যখন তুমি এদিকে ধাক্কা দিছো, এই নিচের বাহুটা ফিক্স থাকার কারণে এটা ঠিক যতখানি নিচের দিকে বেঁকে গেছে, এই বাহুটা কিন্তু ঠিক ততখানি নিচের দিকে বেঁকে যাবে একই পরিমাণ, কারণ যেহেতু এই বাহুটা একদম সেম সেম, এই কারণে কিন্তু তোমার ধাক্কার কারণে সেম পরিমাণ বাঁকবে। তো সেম পরিমাণ বাঁকা মানে কি? সেম পরিমাণ কোণে বেঁকে যাবে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, একইভাবে এই কোণটা আর এই কোণটাও সমান হয়ে যাবে। মানে আমি প্রমাণের মধ্যে না গিয়ে তোমাকে জাস্ট কথার মাধ্যমে বুঝাই দিলাম যে কেন হয় এটা। বুঝতে পারছো ফাহিম? বুঝেছি। আচ্ছা, এরপরে দেখো পরেরটা বলছে আয়ত, সামান্তরিক ও বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই এই কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে আয়ত, সামান্তরিক এবং বর্গ এদের কর্ণ জাস্ট সমদ্বিখণ্ডিত করে, বাট রম্বস কি করে? রম্বস সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই এই হচ্ছে আমাদের মোটামুটি চতুর্ভুজ সম্পর্কে অনেকগুলা তথ্য নিলাম। আমরা একটু পরের স্লাইডে যাই, দেখি ইম্পর্টেন্ট কোনো তথ্য আছে কিনা। আমরা বৃত্তের তথ্যের মধ্যে আজকে আমরা যাব না, আমরা চতুর্ভুজের তথ্য পর্যন্ত আলোচনা করব। তো আমাদের চতুর্ভুজে আরো কিছু তথ্য আছে, আমরা সেই তথ্যগুলো একটু দেখে নিই। আচ্ছা, 41 নাম্বার তথ্যটা কি বলছে দেখো, আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস প্রত্যেকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি আয়তক্ষেত্র, বর্গ বা রম্বস যে কোনোটাই তুমি আঁকো না কেন, এই প্রত্যেকের সন্নিহিত কোণ মানে পাশাপাশি কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের যোগফল হবে অলওয়েজ 180 ডিগ্রি। এটাও কিন্তু একটা সূত্র, মনে রাখতে হবে, কারণ আমাদের অনেক জায়গায় এটা সূত্র হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের বর্গ আঁকি, রম্বস আঁকি আর সামান্তরিক আঁকি, যেটাই আমরা আঁকি না কেন, বা আয়ত আঁকি, আমরা যেটাই আঁকি না কেন, সেটার ক্ষেত্রে এই পাশাপাশি যে দুইটা কোণ হবে, এই দুইটা কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এটা আর এটা যোগ করলেও 180, আবার এইটা আর এইটা যোগ করলেও 180। তার মানে এরা পরস্পরের সম্পূরক কোণ। তাহলে আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস প্রত্যেকের সন্নিহিত কোণ পরস্পর হচ্ছে সম্পূরক কোণ। এরপরে আমাদের একটা সরল রেখা একটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, বৃত্তে চলে গেছি, আমরা এখন বৃত্তে যাব না, বৃত্ত হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়, আমরা বৃত্তে পরে যাব। আমরা ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় সম্পর্কে আগে মৌলিক কিছু রুলস, এই যে মোটামুটি 41টা রুলস আমরা জেনে নিলাম। তো আমরা এখন চলে যাই, আমরা ওই যে একটা জিনিস প্রমাণ করে আসিনি, যেটা ছিল হচ্ছে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর, এই প্রমাণটা 34 নাম্বার প্রমাণটা, বৃহত্তর বাহুর বিপরীত কোণটা বৃহত্তর, এটা আমরা করিনি। আমরা এটা করার জন্য আমরা একটু ক্যামেরাতে চলে যাই। আচ্ছা, আমরা প্রমাণ করব হচ্ছে বড় বাহুর বিপরীত কোণ বড়। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা বড় বাহু মানে একটা ত্রিভুজে দুইটা বাহু নিব, একটা বড় বাহু হবে আর একটা ছোট বাহু হবে। তাহলে ধরো একটা ত্রিভুজ আঁকলাম আমরা, এই একটা ত্রিভুজ, এখানে আমরা যদি একটু দেখি, এই এ বি বাহুটা এসি বাহুর থেকে বড়, এখানে এ বি ইজ গ্রেটার দেন এসি, এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের প্রুফ করতে হবে এ বি বাহুর বিপরীত কোণ মানে হচ্ছে এ সি বি কোণটা, এই কোণটা বড় হবে এসি বাহুর বিপরীত কোণ, দ্যাট মিনস এ বি সি কোণের থেকে বড় হবে, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি কিভাবে প্রুভ করা যায়। যেহেতু আমাদের
বাহু এবং কোণের সম্পর্ক। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু কোণকে ছোট বড় প্রমাণ করতে হবে, তাহলে আমরা যে সূত্রগুলো শিখছি তার মধ্যে কোণের যে সম্পর্কগুলো আছে, যে সকল সূত্রে আমরা হয়তো বা ওই সূত্রগুলো ব্যবহার করলে এটাকে প্রমাণ করতেও পারি। তো আমরা একটু মনে করার চেষ্টা করি যে কোণ সংক্রান্ত কি কি সূত্র আমরা এখানে পেয়েছি, যেখানে কোণের তুলনা করা হয় বা কোণের একটা কোণের সাথে আরেকটা কোণের সম্পর্ক করা হয়। তো এরকম আমরা যে সূত্রগুলো পাইছি, একটা হচ্ছে যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলা সমান, এই একটা সূত্র পাইছি আমরা কোণ সংক্রান্ত। আরেকটা সূত্র পাইছিলাম যে বহিস্থ কোণ হচ্ছে বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান, তার মানে যে কোনো একটা কোণের থেকেই বহিস্থ কোণ বড়। যে বিপরীত যে দুইটা অন্তস্থ কোণ থাকে সেই দুইটা কোণের যে কোনোটার তুলনায় আমাদের বহিস্থ কোণটা অবশ্যই বড় হবে। তো এই দুইটা প্রমাণ থেকে আমরা এটাকে হয়তো করে ফেলতে পারবো। তো সেই জন্য আমরা একটু চেষ্টা করি যে আমরা এখান থেকে যেহেতু ছোট বড় বাহু আছে, আমরা বাহু দুটাকে একটু কেটে একই সাইজে করার ট্রাই করি। যেমন ধরো এই এসি বাহুটা ছোট বাহু, তাহলে এসি বাহুর সমান করে আমি এখান থেকে একটা এডি অংশ কেটে নিয়ে আমি সিডিটা যোগ করে দিই। অর্থাৎ কি করলাম আমরা, যে এবি থেকে এসি সমান সমান এডি অংশ কেটে নিই, এডি অংশ কাটি। এরপরে কাজ কি আমাদের, এরপরে কাজ হচ্ছে আমরা সিডি যোগ করে দিব, সিডি যোগ করি। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাই। তো প্রমাণের ক্ষেত্রে দেখো, আমাদের এই যে ত্রিভুজ এ ডি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এসি আর এডি বাহু কিন্তু পরস্পর সমান। ত্রিভুজ এ ডি সি এ, ত্রিভুজ এ ডি সি আমাদের এডি সমান সমান হচ্ছে এসি। তো যেহেতু দুইটা বাহু সমান, তাহলে তাদের বিপরীত কোণ দুইটা কিন্তু অবশ্যই সমান হবে। অর্থাৎ আমাদের এডি বাহুর বিপরীত কোণ, দ্যাট মিন্স এ সি ডি কোণটা, এটা সমান সমান হবে আমাদের এসি বাহুর বিপরীত কোণ, দ্যাট মিন্স এ ডি সি কোণ, এই কোণটার সমান হবে। তো আমরা এখন এই কোণ দুইটা সমান পেলাম। তো দেখো, এই যে আমাদের প্রমাণটা হচ্ছে যে এসি বি কোণটা এবিসি কোণের থেকে বড়। তো একটু খেয়াল করি আমরা, এই এবিসি কোণ বা এসি বি কোণ কোথায় পাওয়া যাচ্ছে। তো আমাদের এই যে পরের অংশটা অর্থাৎ এবিসি কোণটা, এই কোণটা কিন্তু আমরা পাই কার অন্তস্থ কোণ হিসেবে, এই যে এই ত্রিভুজটার অর্থাৎ তোমার বিডিসি ত্রিভুজের যে বহিস্থ কোণটা অর্থাৎ এডিসি কোণটা, এই ত্রিভুজের অন্তস্থ কোণ কিন্তু আমাদের এই কোণটা, এবং সেক্ষেত্রে এই কোণটা কিন্তু অবশ্যই এই কোণের থেকে বড় হবে। আর একটু খেয়াল করো যে এই কোণটা যদি আমি এই কোণের থেকে বড় পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কোণের পরিবর্তে এই কোণটা লিখে দিতে পারবো, যেহেতু কেবলমাত্র প্রমাণ করছি। তো আর এই কোণটা চলে আসা মানে কিন্তু আমাদের এসিবি কোণটাও অলরেডি চলে আসতেছে। তাহলে আমরা ওইভাবে করে প্রমাণে আগাই। অর্থাৎ আমাদের ত্রিভুজ বিডিসি এর বহিস্থ তো বহিস্থ কোণটা হচ্ছে আমাদের বিডিসি এর বহিস্থ এই এডিসি কোণটা, এই কোণটা হবে বিপরীত অন্তস্থ যে কোনো কোণের থেকে বড়। যেহেতু বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান, তাই যে কোনো কোণ থেকে বড় হবে। তাহলে এখানে আমাদের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে, একটা হলো এই বিসিডি কোণ, আর একটা হলো আমাদের ডিবিসি কোণ। তো বিসিডি কোণটা আমাদের খুব একটা প্রয়োজন হচ্ছে না, আমরা বিসিডি কোণটা নিব না। তো আমরা এখানে বিসিডিটা না হিসাব করে আমরা এখানে সরাসরি ডিবিসি কোণটা লিখে দিই। তাহলে এটা বড় হবে হচ্ছে ডিবিসি কোণের থেকে। তো এখন দেখো, এই এডিসির পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এসিডি কোণ, আর এই ডিবিসিকে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি এবিসি। কেননা যেটাই ডিবিসি সেটাই কিন্তু আসলে এবিসি, কেননা কর্নার কিন্তু সেম। তো এবার দেখো, আমাদের এসিডি কোণ হলো এইটুকুন, আর এসিবি কোণের পরিমাণটা কিন্তু আরও বড়। তাহলে এই এসিডি কোণটাই যদি এবিসির থেকে বড় হয়, তাহলে এসিডির থেকেও আরও বড় কোণ হচ্ছে এসিবি, সেটা কিন্তু মাস্ট বি এবিসির থেকে বড় হবে হিসাব অনুযায়ী। কেননা এমনটা যদি হয় যে তিন তিন হচ্ছে আমাদের দুইয়ের থেকে বড়, তো তিনের জায়গায় আমি যদি আরও বাড়ায় 5 নিই, তাহলে 5 কিন্তু দুইয়ের থেকে আরও বড় হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে এসিডি বড় এবং এসিডির থেকেও এসিবি বড়, তাহলে এসিবিটা হবে আলটিমেটলি বড় হচ্ছে আমাদের এই এবিসির থেকে বড়। তাহলে এটাই কিন্তু আসলে আমাদের প্রমাণ করার কথা ছিল। তাহলে দেখো, আমাদের এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো এটা কিন্তু আসলে আমাদের পরীক্ষায় এই প্রমাণটা খুব একটা আসে না, বাট যেহেতু সূত্রের প্রমাণ আমি সবগুলো প্রমাণ করে দেখালাম, তাই আমি এই প্রমাণটাও করে দেখালাম যাতে এটা বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতে সুবিধা হয়।
এবং তোমাদের যেটা করতে হবে যে এই সূত্রগুলাকে সুন্দর করে যেভাবে বোঝায় বোঝায় করানো হয়েছে এইগুলাকে সুন্দর করে মাথায় রাখতে হবে, যাতে পরবর্তীতে আমরা যখন জ্যামিতি করাতে চাই বা করাতে যাই তখন এই সূত্রগুলাকে হঠাৎ করে বলে ফেলা যায়। কেননা বীজগণিত যেমন সূত্র ডিপেন্ডেন্ট, অর্থাৎ তোমার এ প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার, এরকম যেমন অনেকগুলো সূত্র আমরা পাইছি এবং বিভিন্ন অঙ্ক করতে গেলে যেমন এই সূত্রগুলোকে কাজে লাগাতে হয়, ঠিক সেরকম জ্যামিতি যখন করতে যাব জ্যামিতিকে আমরা বীজগণিতের মতো করে করতে পারবো যদি আমরা এই সূত্রগুলোকে মাথায় রাখতে পারি। এবং যখন যে প্রমাণটা করতে বলবে সেই প্রমাণের সাথে সম্পর্কিত যে সূত্রগুলো আমরা জ্যামিতির মূল কথার মধ্যে পেয়ে গেছি সেই কথাগুলো যদি মনে করতে পারি তাহলে কিন্তু আমাদের অলরেডি প্রমাণ করাটা কোনো কষ্টকর হবে না। কারণ এখানে দেখো যেমন এইটা প্রমাণ করতে যে আমাদের যেহেতু কোণ ছোট বড় প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে আমরা কোণ সংক্রান্ত সূত্রের উপর ডিপেন্ড করব। তো কোণ সংক্রান্ত সূত্র আমরা সবচেয়ে মোস্ট পপুলার দুটো সূত্র জানি, একটা হচ্ছে তোমার তোমার যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, যেটা একটা ত্রিভুজের ব্যাপার, এই একটা পাইছি আমরা। তারপরে পাইছি বহিস্থ কোণ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান বা যে কোনো কোণ থেকে বড়। আবার তোমার আরেকটা পাইছি কোণ হলো যে তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তো এখানে আমাদের তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এটা প্রয়োজন হয়নি। তো এই ছিল অ্যাজ ইউজুয়াল আমাদের জ্যামিতিক সূত্রগুলো। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকো। আসসালামু আলাইকুম।